সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। তৃপ্তির এহেন কথায় লোক দুটো বুঝলো আজকে তাদের নিস্তার নেই। স্বয়ং যমরাজ তাদের দুয়ারে হানা দিয়েছে। ভয় গলা শুকিয়ে আসছে। নির্মম মৃত্যুর দৃশ্য চোখে ভেসে উঠছে। টাকার লোভে এখন প্রাণ খোয়াতে হবে। কাপা ভীতি জড়ানো কণ্ঠে জবাব দিল, জামশেদ আলী ভুট্টো। স্বীকারোক্তি শুনে তৃপ্ত যা ভাবার ভেবে ফেলল। এখন আসল জায়গায় হানা দিতে হবে। নায়নকে উদ্দেশ্য করে বলল, 5 মিনিটের মধ্যে আবর্জনা দুটোকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আয়। আমি গাড়িতে ওয়েট করছি। ঠিক 5 মিনিটের মাথায় নাইম এসে হাজির হলো। তৃপ্তির কাছ থেকে আর শোনার প্রয়োজন মনে করলো না। জানে এখন কোথায় যেতে হবে। তৃপ্ত চোখটা বন্ধ করে রেখেছে। অক্ষিপথে ভেসে আসছে শুধু সেই দৃশ্য। তার একটু দেরি হলে কি হয়ে যেত। গাড়ি এসে থামলো কাঙ্ক্ষিত জায়গায়। তৃপ্ত তখনও চোখ বন্ধ করে রেখেছে। নাইম আওয়াজ তুলে বলল, ভাই এসে পড়ছি। তৃপ্ত নেমে পড়লো গাড়ি ছেড়ে। পিছনে নামলো নাইমও। গটগট পায়ে ভেতরে প্রবেশ করলো একটা বাসার। গেটের দারোয়ানটা আটটাতে চাইলেও পিস্তল দেখিয়ে তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। বাসার মেইন দরজা পেরিয়ে ঢুকতেই কাঙ্ক্ষিত মানুষটিকে নজরে এলো। ধূমপান করাই ব্যস্ত। তারা চেলা পেলাগুলো গলা পর্যন্ত মাদক দ্রব্য গিলে এধারে ওধারে পড়ে আছে। তৃপ্ত সরাসরি গিয়ে পিস্তলটা মাথায় ঠেকালো। জামশেদ আলী ভুট্টোর গমগমে আওয়াজ তুলে বলল, শত্রুতা আমার সাথে। আমার বউয়ের থেকে কেন নজর দিয়েছিস? শালা তো বয়স হওয়ার সত্য তেজ খবর নেই তোর। খবরও তো একবার দিয়ে রেখেছিস। আরেক কাজের ব্যবস্থা আমাকে করতে হবে দেখছে। জামশেদ আলী ভুট্টো তখন কিছুটা মাতাল, কিন্তু তৃপ্তের কথা শুনে বুঝতে পারছে ও কাউকে মারতে যাওয়ার কারণেই এমন করছে। জামশেদ আলী ভুট্টো তখন কিছুটা মাতাল, কিন্তু তৃপ্তের কথা শুনে বুঝতে পারছে ওর বউকে মারতে যাওয়ার কারণে এমন করছে। এই বউই তাহলে তৃপ্তের দুর্বল জায়গা। ঠিক জায়গাতেই আঘাত করেছে তাহলে। মাতাল অবস্থাতেই বিশ্রী একটা হাসি দিয়ে বলল, তোর বউ তাহলে মরে নাই। মেলা সুন্দরী তোর বউটা, এর জন্যই লুকায় রাখছিলি। চিন্তা করিস না, আমার বৌমার দিকে নজর দিব না। এবার টার্গেট মিস হয়েছে, পরে ভার শুধু খবরে পাঠামো। আমার নজর থেকে আজীবনের মতো দূরে পাঠাইমো। এহেন কথায় তৃপ্তের রাগের পারদ আকাশ চুম্বি হলো। নাইমও রেগে ফেটে পড়েছে। তৃপ্ত পিস্তলের নলটা জামশেদ আলীর মাথায় আরো জোরে চেপে ধরল। রাগে হিসিস করে বলল, নেহাতে 2 দিন পর নির্বাচন, নাহলে আজই তোর মুখ বন্ধ করে দিতাম। আর যাই হোক, আমি কাপুরুষ না আছে পেছন থেকে আঘাত করবো। এমনিতে তুই মাতাল হয়ে আছিস, নাহলে হাত পা ভেঙে এখন বসিয়ে রেখে যেতাম। তৃপ্তির এই কথাগুলো জামশেদ আলী শুনেছে কি না কে জানে। সে তখন সোফায় হেলে পড়েছে। তাই আর তৃপ্ত কিছু বলার প্রয়োজন মনে করলো না। হাত দিয়ে মেঝেতে পড়ে থাকা মাতাল গুলোকে দেখিয়ে নাইমকে বলল, সব কটার হাত পা ভেঙে রেখে যাবে, যেন 1 মাসের আগে বিছানা ছেড়ে উঠতে না পারে। আর যাওয়ার আগে সযত্নে সিসিটিভি ফুটেজগুলো মুছে দিয়ে যাবে। এই সময় আমাদের একটা ভুল করাও যাবে না। নাইম মাথা নাড়ল। এমনিতেও মারার জন্য তার হাত নিষ্পিস করছিল। জানোয়ারগুলোর অবস্থা বলিহারি। এত বড় কাণ্ড ঘটিয়ে এখন আবার মদ গিলে ফুর্তি করছে। সব কয়টার হাড্ডি বুদ্ধি আজকে ভাঙবে সে। বাসায় এসে ফ্রেশ হয়ে তৃপ্ত সোজা অরির রুমে চলে গিয়েছে। এখন এটাকে অরির একা নয়, বরং ওদের দুজনের রুমই বলা চলে। কিন্তু রুম অন্ধকার করে রাখা। অরি কি তবে ঘুমিয়ে গেল? তৃপ্ত গিয়ে লাইটটা জ্বালালো। না, বেডে নেই মেয়েটা। তবে কি ব্যালকনিতে আছে? রুম ছেড়ে ব্যালকনির দিকে পা বাড়ালো। না, সেখানেও নেই মেয়েটা। বিরক্তিতে তৃপ্তির মুখ দিয়ে চ সূচক শব্দ বের হয়ে আসলো। জ্বালিয়ে খাবে মেয়েটা তাকে। ব্যালকনিটাতে আরো একটু নজর বুলালো। ফুলের টব লাগিয়েছে সেখানে। রং বেরঙের কিছু ফুলও ধরে আছে। বাইরের তেতের বাতাসে সেগুলোতে হালকা দোলা লাগছে। তৃপ্ত রুম ছেড়ে বের হলো। শু উঠছে সার্ভেন্টদের ডাকলো। যেখানে যে ছিল সেখান থেকেই দৌড়ে তৃপ্তের নিকটে দাঁড়ালো। তৃপ্ত গম্ভীর ভাব রেখে জিজ্ঞেস করলো, তোমাদের ম্যাডাম কোথায়? এই প্রশ্নে সার্ভেন্ট গুলো ভয় পেয়ে গেল। একে অন্যের মুখের দিকে চাইলো। এতে তৃপ্ত একটু জোরেই বলল, অ্যান্সার মি। ম্যাম, ছাদে আছেন। ছাদের চাবি দিল কে ওকে? বলেছি না রাতে ছাদে যাওয়া নিষেধ। আমার কথা অমান্য করে সাহস হয় কিভাবে? তৃপ্ত আর কথা এগোলো না। পা বাড়ালো ছাদের উদ্দেশ্যে। রাত বেরাতে ছাদে কি হাওয়া খেতে গেছে অরি, সেটা দেখার জন্য ছুটলো।
ছাদে পৌঁছাতে তৃপ্তির রাগের বারুদ আরো বাড়লো। মেয়েটা ছাদের কিনারা ঘেঁষে পা ঝুলিয়ে বসে আছে। যদি ভুলবশত পড়ে যায় তখন কি হবে? হ্যাঁ, মানছে বাসাটা তার দোতলা, পড়ে হয়তো মরবে না, কিন্তু হাত পা গুলো তো আর আস্ত থাকবে না, সেগুলো তো ঠিকই ভাঙবে। তৃপ্ত অরির নিকট গিয়ে হ্যাচকা টান মারলো ওর দিকে। অরি ভয় পেয়ে উঠলো অনাকাঙ্ক্ষিত আক্রমণে। তৃপ্ত দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, তখন গাড়ির সামনে পড়ে মরতে চাইছিলে, আর এখন ছাদ থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙার শখ হয়েছে। এতই যখন শখ হয়েছে আমাকে বললেই পারতে, আমি মনে হয় যত্ন সহকারে একটা একটা করে ভাঙতাম। গাড়ির সামনে মরবো নাকি ছাদ থেকে পড়ে মরবো তাতে আপনার কি? আপনি নাক গলাচ্ছেন কেন? আমার কি মানে? আমারই তো সব। বউ গেলে তো আমারই যাবে, তোমার তো কিছু না। আর একমাত্র বউ এত তাড়াতাড়ি মরলে কিভাবে চলবে? আমার ছানাপোনাগুলো কই থেকে আসবে? এখনো তো বউকে ভালোবাসতেই পারলাম না। এর আগেই তোমার এমন ইচ্ছা আমি বরদাস্ত করবো না বউ। তুমি আমাকে বিধবা করার জন্য উঠে পড়ে লেগেছ। তৃপ্তির এমন কথা আর এই অধিকার বোধ অরি মানতে পারলো না। এসব কি নাটক নাকি এমপি সাহেবের? সিরিয়াসলি বলছে কোনটা? কিন্তু অরি নিজেকে আটকে রাখতে পারছে না বিশেষ। সে যতই মুখে বলুক রাগ করে থাকবে, কিন্তু ভেতর ভেতর সে নরম হয়ে যাচ্ছে এমপি সাহেবের এরকম কথা বলায়। আচমকাই অরি এমপি সাহেবের বুকে ঝাঁপিয়ে পড়ল। বুকের কাছে টি শার্ট খামচে ধরলো এমপি সাহেবের। হু হু করে কেঁদে উঠলো এবার। অরির এই কান্নার কারণ খুঁজে পেতে তৃপ্তির বিশেষ অসুবিধা হলো না। নিশ্চয়ই তার জন্য। অরি কান্না ভেজা কণ্ঠে বলল, এভাবে কেন বলছেন আপনি? বিয়ের প্রথম রাতে ভেঙে গুড়িয়ে দিয়ে আপনার শান্তি হয়নি? নিজের প্রতি দুর্বল করে আবার আমাকে ভাঙতে চান? নাটক করছেন আপনি আমার সাথে? কি স্বার্থ আছে এতে আপনার? আপনি একটা স্বার্থপর মানুষ। আমাকে এতদিন ধরে কষ্ট দিয়ে চলেছেন আপনি। তৃপ্তির মুখটা ছোট হলো। সত্যি কি সে স্বার্থপর? এতে তার কি স্বার্থ আছে? হ্যাঁ, স্বার্থ তো অবশ্যই আছে তার। তৃপ্তির চিৎকার করে বলতে ইচ্ছা হলো, হ্যাঁ অরি, স্বার্থ আছে আমার এতে। তোমাকে বাঁচানোর স্বার্থ, সবকিছু থেকে আগলে রাখার স্বার্থ। তোমাকে ভালো রাখতে গিয়ে আজ আমি তোমার সামনে খারাপ স্বার্থপর একটা মানুষ। কিন্তু এই কথাগুলো তৃপ্ত বলতে পারলো না, শুধু বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি অরি। তুষি আর তরুণ তোমাকে ঠিকই বলেছে, আমি তোমাকে পছন্দ করি। ভালো না, ভালোবাসি শব্দটা চিত্তের কণ্ঠ থেকে বের হলো না, গলায় আটকে গেল তার। পরে চিত্তের বুক থেকে মুখ উঠালো, বলল, থেমে গেলেন কেন এমপি সাহেব? মিথ্যে কথা গলা দিয়ে আর বেরোচ্ছে না বুঝি? জীবনে প্রথমবার হালাল মানুষটাকেও মন দিয়ে হেরে গেলাম আমি। সবই আমার কপালের দোষ। না হলে বাবা মাও বিয়ে দিয়ে মুক্ত হয়ে যায়। ফোন দিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজনটাও মনে করে না মেয়ে কেমন আছে। থাক, আপনাকে আর জোর করে কিছু বলতে হবে না। মিথ্যে শোনার চেয়ে বরং বিষাক্ত সত্য কথাই আমি মেনে নিব। অরি ঘুরে ছাদ থেকে নামার জন্য এক কদম বাড়িয়েছে, তখনই হঠাৎ বর্ষণ শুরু হলো। অরির দুঃখে হয়তো এই অসময়ে প্রকৃতিও কাঁদছে। অরি সহসাই থেমে গেল। বৃষ্টির সাথে সমান তালে তার অক্ষিকোটর থেকেও অশ্রু বর্ষিত হচ্ছে। ওদিকে তৃপ্ত থম মেরে গিয়েছে। তার এইটুকু কার্য মেয়েটার মনে এত প্রভাব ফেলেছে, এ যেন তার বিশ্বাসই হচ্ছে না। মনটা হঠাৎ করে গেয়ে উঠল, কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি জানতে পারোনি আমাকে। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। বিষাদগ্রস্ত চিত্তের মন আরো বলে উঠল, অরিকে আজকে আটকাতে হবে, না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। হয়তো এখানে তাদের সম্পর্কের ইতি টানা হয়ে যাবে। এসব চিন্তা ভাবনা মাথায় আসতে তৃপ্ত গিয়ে পেছন থেকে অরিকে জড়িয়ে ধরল। সে তখনও বৃষ্টির মধ্যে ঠায় দাঁড়িয়েছিল। নিজের কপল বেয়ে তো উষ্ণ তরল পড়ছিল, এখন নিজের ঘাড়ের কাছটাই উষ্ণ তরলের আভাস পেল। মস্তিষ্কের নার্ভ গুলো চেঁচিয়ে উঠল। এমপি সাহেব কি কাঁদছে? কার জন্য? তার জন্য? কিন্তু এমপি সাহেব তাকে ভালোবাসে না, সে তার ভালোবাসা স্বীকার করেনি। অবশ্য অরি নিজেও মুখ ফুটে স্বীকার করেনি, কিন্তু
অন্তরে তো প্রথম দিন থেকেই ভালোবাসার জন্ম নিয়েছে। তৃপ্ত অরিকে ঘোরালো নিজের দিকে। ঝুম বৃষ্টির আওয়াজে তখনও চারিদিক মুখরিত। তৃপ্ত চেঁচিয়ে বলল, এই বৃষ্টিকে সাক্ষী রেখে বলছি, তোমার এমপি সাহেব তোমাকে ভালোবাসে অরি। সে অনেক আগে থেকে তোমাকে ভালোবাসে। যখন হয়তো সে ভালোবাসার মানেই জানতো না, তখন থেকে সে তোমাকে ভালোবাসে। তার প্রতিটা শিরা উপশিরা যে রক্তস্রোত বয়ে বাড়ায়, সেগুলো শুধু তোমার নামে। আমাকে ছেড়ে যেও না অরি, তোমাকে সাথে নিয়ে এক সিন্ধু নীল পেরিয়ে যাও বাকি। মাঝপথে একা ফিরে যেও না আমায়। অরি অবাক হলো। এমপি সাহেব এভাবেও বলতে পারে, তার যেন বোধগম্য হলো না। কিন্তু অরি কিছু কথার মানে খুঁজে পেতে ব্যর্থ হলো। কান্নারত অবস্থাতেও তার চোখে মুখে ফুটে উঠল কিছু কঠিন প্রশ্নের উত্তর জানার আকাঙ্ক্ষা। তৃপ্ত হয়তো তা বুঝতে পারল। অরির বৃষ্টি ভেজা গালে স্পর্শ রেখে বলল, এখন কোনো প্রশ্ন নয় অরি, নির্বাচনটা শেষ হোক, আমি নিজে থেকে সব তোমায় বলবো। অরি কোনো প্রত্যুত্তর করলো না। দ্বিগুণ শক্তি নিয়ে আবারও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তৃপ্তকে। বলল, ভালোবাসি এমপি সাহেব, আমার ছেড়ে কোনোদিনও যাবেন না। ভালোবাসি শব্দটাই কি জাদু আছে? প্রেমিক মনকে এক নিমিষে শান্ত করে দেয়। তৃপ্তের ক্ষেত্রেও হলো তাই। এতক্ষণের বুকের রক্তক্ষরণ বন্ধ হলো, শান্ত হলো মন। সমবেগে বৃষ্টি পড়ন্ত। এখন হয়তো সেগুলো আনন্দের ধারায় বাহিত হচ্ছে। বৃষ্টি স্নাত রাতটি যেন আজকে কারো ভালোবাসা প্রকাশের প্রতীক হয়ে রইল। নির্বাচনের আগের রাত্রি, চারিদিকে থমথমে বাতাস। সন্ধ্যা নামার পর থেকে অদ্ভুত এক অস্থিরতা ছড়িয়ে পড়েছে শহরে। মানুষের মুখে মুখে শুধু একটাই নাম, আহনাফ তাজওয়ার তৃপ্ত। শাসক দলের এমপি তিনি, সরল মুখ অথচ রাজনীতির কঠিন খেলায় পারদর্শী। এই শহর জানে তার ছায়া পড়া মানে সেখানে কিছু না কিছু একটা ঘটবে। আজকের রাতটাও আরো অস্বাভাবিক। তৃপ্ত নিজের বাসভবনেই বসে আছে। তার সামনে বড় একটা টেবিল, ছড়ানো খবরের কাগজ আর মোবাইল। নাইম এসে বলল, ভাই ওরা আবার মাঠ গরম করতেছে। খবর আছে জামশেদ আলী ভুট্টোর লোকজন আজকে রাত্রে কিছু একটা করবে। যদিও ওর দলের কিছু লোক আপনার ভয়ে পালাতক, আর কিছু তো হাসপাতালের বেডে পড়ে আছে। তবুও আরো কয়েকজন আছে যারা কিছু তো গড়বড় করবেই। কি করবে ঠিক জানা যাচ্ছে না, তবে খবর আসছে ওরা নাকি সরাসরি আপনাকে টার্গেট করবে ভাই। এটা তো নতুন কিছু না নাইম, তবে এবার ওরা যে এদিক থেকে মারবে সেটা জানতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে এবারও তোর ভাবিকে টার্গেট করবে ওরা। নাইম মাথা নিচু করে চলে গেল। রাত বাড়ছিল। অরি তখন বারান্দায় দাঁড়িয়ে ফুলের টবের দিকে তাকিয়েছিল। হালকা বাতাসে ওরা চুল সরিয়ে দিচ্ছিল এক হাতে। আজকে কি মনে করে শাড়ি পরেছে সে? এমপি সাহেব কয়েকটা দিন বাসায় থাকতে বলেছে। যদিও সে সাংবাদিক, নির্বাচনের এই সময়টা তার বাসায় থাকা মানায় না। কিন্তু কি করার, বজ্জাত এমপিটার আদেশ। না মানলে পঙ্গু করে ঘরে বসে রাখবে বলে হুমকি ধামকি দিয়ে রেখেছে। অগত্যা অসুস্থতা দেখিয়ে অফিস থেকে ছুটি নিতে হয়েছে তার। হঠাৎ একটি গাড়ি এসে থামলো বাড়ির গেটের সামনে। কালো রঙের ভ্যান। এমন সময় এমন ভ্যান আসা অস্বাভাবিক। নাইম ছুটে এলো। চাচা এই ভ্যানটা কার? গেটের দারোয়ান কিছু বলতে যাবে, তখনই মুখ চেপে ধরে দুজন লোক। সবকিছু ঘটে গেল কয়েক সেকেন্ডে। অরি কিছু টের পাওয়ার আগেই পেছন থেকে একজোড়া হাত চেপে ধরলো। মুখ বেঁধে চোখের পলকে টেনে হিচড়ে নিয়ে গেল ভ্যানের দিকে। নাইম ছুটে এলো। ভাবি ভাবি। কিন্তু তখন অনেক দেরি। ভ্যানটা গেট পেরিয়ে ভেঙে বেরিয়ে গেল অন্ধকার গলিতে। চিত্ত তখনও জানে না সে তো নিজের রুমে বসে আছে, আর রুমটা সাউন্ড প্রুফ। না ভিতরের শব্দ বাইরে যায়, আর না তো বাইরের শব্দ ভেতরে আসে। এই রুমের পাসওয়ার্ডও শুধু সেই আর নাইম ব্যতীত আর কেউই জানে না। নাইম দৌড়ে এসে বলল, ভাই ভাই, ভাবি ভাবি নাই, ভাবিরে ওরা নিয়ে গেছে। তৃপ্ত যেন বিশ্বাসই করতে পারছিল না। তার এই বাসার ভিতরে কিভাবে প্রবেশ করতে পারলো ওই দুষ্কৃতিকারীরা? কি বলছিস? কিভাবে? কই? এত সাবধানতার মাঝেও এরকম কিভাবে হয় টামেট? নাইম দ্রুত সব জানালো। তৃপ্ত দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ চুপচাপ। তারপর মোবাইল হাতে নিয়ে কোথাও ফোন করলো। ডিআইজি সাহেব, আমি এমপি আহনাফ তাজওয়ার তৃপ্ত। আমার স্ত্রী অরি কিডন্যাপড। আমি মাত্র জানলাম। খবরটা ছড়িয়ে পড়ার আগে আপনার ফোর্স রেডি করুন। আরেকটা কথা, জামশেদ আলী ভুট্টোকে খুঁজুন। আমি জানি এই নাটকের পরিচালক সেই। ডিআইজি সাহেব একটু অবাক হলেন।
তৃপ্তের মুখে স্ত্রী শব্দ শুনি, কারণ এমপি সাহেবের বিয়ের খবর এখনো কেউ জানে না। আর তৃপ্ত এই প্রথমবারের ন্যায় অরিকে নিজের স্ত্রী হিসেবে কারো কাছে পরিচয় দিল। ডিআইজি সাহেব কথাও বললেন সংক্ষেপে। ঠিক আছে স্যার, লোক নামাচ্ছি। ওকে একবার আঘাত করা চলবে না। আমি জানি এই ভুট্টো কোথায় আছে। এত বারবার সাবধান করলাম, তাও এই কাজ করলো। আজ ওর শেষ দেখে ছাড়বো আমি। আমি নিজে যাচ্ছি। ভাই আপনি একা যাবেন না, এটা রিস্কি। জামশেদ আলী ভুট্টো তো হাতের পুতুল না। এই খেলাটা শুরু আমি করেছিলাম ওর পথ কেড়ে নিয়ে। আজ সব শেষও করবো ওর সারা জীবনের ইস্তফা দিয়ে। তুই শুধু লোক নামা, রেডি রাখ। বাইরে তখনও মৃদুমন্দ হাওয়া, ফুলের টবগুলো যেন আরো নিঃশব্দ হয়ে গেছে, তবে ক্ষণে ক্ষণে দোলা দিচ্ছে। এতক্ষণে যে মালিক তাদের সৌন্দর্য উপভোগ করছিল তাকে নিয়ে গেছে। এদিকে জামশেদ আলী ভুট্টোর গোপন ডেরায় অরিকে আজকে রাখা হয়েছে। ভাঙাচোরা একটা ঘর, মশারির গেটে বাঁধা একমাত্র লাল বাতি। অরি চোখ খুলল, ঠোঁটে রক্ত। একজন লোক বলল, চোখ খুলেছে আপা। ও হে বৌমা, কি খবর তোমার? বৌমা কিন্তু বলছি, না হলে তোমার স্বামী আবার র্যাক করব। বারবার বলছে আমার নজর দেখাতে, আমার নজরে দেখতে। যাই হোক, ওরে কথাটাই অন্তত আমি রাখছি। এমপি সাহেব, আপনার গলা নামাতে আর বেশি সময় নেব না ভুট্টো সাহেব। কালকে আমাকে মারতে আসায় আপনার ছেলে পেলেদের কি অবস্থা করেছিল, এত সহজেই ভুলে গেলেন? তৃপ্ত অরিকে কালকের ব্যাপারে বলেছিল, এও বলেছিল তার বিপক্ষ পার্টির এই কাজ। আর ওকে মারতে আসা দুজনকে যে মেরে দিয়েছে এটা বলেনি, শুধু বলেছে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করেছে। ভুট্টো সাহেব হেসে উঠল, বলল, ওই যে ভয়রা দেখাইতেছো তোমরা, এই ভয়েই তো আজ এই অবস্থা। কালকে জনসভায় ওর মৃত্যু ঘোষণা হইব, তুমিও দেখবা নিজের চোখে নিজের স্বামীর মৃত্যু আর আমার শত্রুর সর্বনাশ। অরি মুখ ফিরিয়ে নিলেন, মনে মনে জানতো তৃপ্ত আসবে, এমপি সাহেব তাকে বাঁচাবে, আর এই খেলার শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। অন্যদিকে তৃপ্ত গাড়ি নিয়ে রওনা দিয়েছে, সাথে মাত্র দুজন বিশ্বস্ত লোক। নাইম সব খবরাখবর রেখেছে। পথে যেতে যেতে তৃপ্ত ভাবছিল, এই রাজনীতি বড়ই নির্মম, কিন্তু রাজনীতি ওর রক্তে মিশে গিয়েছে কঠিন নেশার মতো, যেটা ছেড়ে থাকে একেবারে অসম্ভব। যে মানুষ আজ পায়ে পরে ক্ষমতা চায়, কাল সে ছুরি বসে পিঠে। জামশেদ আলী ভুট্টো একদিন এই হাতেই তোকে তুলে এনেছিলাম, সাবধান করেছিলাম। আজ তুই আমার ঘরের প্রদীপ নিভিয়ে দিতে চাস, তুই তো আজ শেষ। গাড়ির জানালায় তাকিয়ে দেখলো রাতের বাতাসটা খুব ঠান্ডা। দূরে একটা পুরনো বাড়ি, এই বাড়িতেই ভুট্টো থাকতে পারে বলে খবর। তৃপ্ত গাড়ি থামিয়ে ইশারা করলো, এবার শুরু হোক খেলা। ওই বিশ্বস্ত লোক দুপাশ থেকে ঢুকলো। তৃপ্ত মাঝখানে নিঃশব্দে ঘরের দরজা খুললো। ভেতর থেকে এক গলা, কারা? অরে কোথায়? একজন লোক দেখলো ভেতরে পিস্তল জিনিসটা সত্যি কাজের আছে। ভয় পাইয়ে সত্যি কথা বের করে আনতে পারে যে কারো মুখ থেকে। অরি তখনও শক্ত হয়ে বসে, চোখে ভয় নেই, শুধু অপেক্ষা। তৃপ্ত দরজার ফাঁক দিয়ে দেখলো দুজন লোক পাহারা দিচ্ছে। দুজনকে নিঃশব্দে নামিয়ে দিল তৃপ্ত। অরি দৌড়ে এলো, জড়িয়ে ধরে শুধালো, এমপি সাহেব এসেছেন আপনি? তৃপ্ত অরিকে আরো কাছে টেনে নিল। মুখে যতই শক্ত থাকুক, প্রাণটা তো বারবার বলছিল অরি ঠিক আছে তো, ওর কিছু হয়ে গেলে নিজেকে কিভাবে ক্ষমা করবে। একেই তো আগে থেকেই ওর মনে ব্যথা দিতে হয়েছিল এই রাজনীতির জন্য। আগের দিনে অভিমান গলাতে সক্ষম হয়েছে, এর মাঝেই আবার হামলা। এত কিছু পর অরির উপরে আবারও হামলা হবে, বিষয়টা তৃপ্তির নিকট বেমানান। ব্যতিব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু হয়নি তো? অরি শুধু মাথা নাড়ালো। এদিকে ভুট্টো সাহেব পালানোর চেষ্টা করছে, তার দলের লোক সংখ্যা একেবারেই ক্ষীণ। আগের দিনেই তো তৃপ্ত হুমকি ধামকি দিয়ে গিয়েছে, তবুও একটা শেষ চেষ্টা করলো। কিন্তু এখন তার কাছে মনে হচ্ছে শেষ চেষ্টা না করে গা ঢাকা দিলেই বোধহয় ভালো হতো। তৃপ্ত এখন একেবারে শেষ করে দেবে তাকে। তৃপ্ত তাকালো নাইমের দিকে, বলল, ধরোটাকে, পালাতে যেন না পারে। নাইম ছুটে গেল। তৃপ্ত জানে খেলাটা এখানেই শেষ নয়, তবে এই রাতের পর জামশেদ আলী ভুট্টো আর আগের মতো থাকবে না। আর অরি, সে এখনো তৃপ্তের বক্ষের কাছে, রাজনীতির ভয়ের ছায়া থেকে একটু নিরাপদে। কিছুক্ষণের মধ্যে পুলিশ ফোর্স এসেও হাজির।
নাইম আর এমপি সাহেবের দুজন লোক মিলে তখনও পাকড়াও করে রেখেছে জামশেদ আলীকে। তৃপ্ত পুলিশ ফোর্সকে এতে না জড়ালে নাইম হয়তো 2 ঘা বসিয়ে দিত জামশেদ আলীর পিঠে। বড় ছোট তার কাছে তো আজ্ঞা নেই। জামশেদ আলী ভুট্টো তো তার বাবার বয়সী হবে, কিন্তু অন্যায় তো অন্যায়ই হয়। পুলিশ ফোর্সের সবাই আর ডিআইজি সাহেব সকলেই একটু অবাক। এমপি সাহেবের বুকে একটি মেয়ে পড়ে আছে, তবে ডিআইজি সাহেব আন্দাজ করতে পেরেছেন এইটা নিশ্চয়ই এমপি সাহেবের বউ, যাকে জনসম্মুখে এখন আনা হয়নি। তবে অরিকে কিছুটা চেনা চেনা লাগছে, তাই কিছু ধরতে পারছে না। পুলিশ এবার ভুট্টো সাহেবকে নিল, হাত করা পড়িয়েছে অবশ্য। ভুট্টো সাহেব এবার কি বলবেন? রাস্তার প্ল্যান রাস্তাতেই মারা গেল তার। না চিত্তকে শেষ করতে পারলো, আর না তো এখন নির্বাচন করতে পারবে। চিত্তের জয় এখন ঠেকায় কি? অপরাধীকে নিয়ে প্রস্থান করার পূর্বে ডিআইজি সাহেব বললেন, আর কোনো প্রয়োজন পড়লে সঙ্গে সঙ্গে ফোন করবেন স্যার। আপনার বাড়িতে সিকিউরিটির প্রয়োজন আছে, লোক পাঠাবো আমি। তার প্রয়োজন পড়বে না। ডিআইজি সাহেব আসি বলে প্রস্থান করলেন। এখন শুধু এখানে চিত্তের কয়েকটা লোকই আছে শুধু। বাইরে সবাই চলে গেছে। যেতেই অরি আবারও হেসে ফেলল, তাও আবার শব্দ করে। চিত্তের ঠোঁটের কোনো তখন সূক্ষ্ম হাসির রেখা। তাদের প্ল্যান সাকসেসফুল। নাইম ভ্রু কুচকালো। ভাই ভাবির মাথা গেল নাকি? কিছুই বোধগম্য হচ্ছে না তার। কৌতূহল বশত প্রশ্নটা করেই ফেলল, এ কি ভাবি, হাসতেছেন কেন? এত কিছু হয়ে গেল আর আপনার হাসি পাচ্ছে? অরিবার হাসি থামালো, কিন্তু মুখে তার আনন্দের জোয়ার। তৃপ্তের মুখেও তাই। নাইম তৃপ্তের দিকে ও একবার চেয়ে থেকে জিজ্ঞেস করলো, ভাই আপনিও হাসতেছেন? বাসায় চল নাইম, আজকে আর তোর নিজের বাসায় যেতে হবে না, আমার বাসায় চল, বাসায় গিয়ে সব বলছে। নাইমা বাধ্য বালকের ন্যায় মাথা নাড়ালো। ঘড়ির কাঁটা তখন একটার কোঠায়। ঘন্টা 2 মাঝে কত কিছু হয়ে গেল। তবে চাঁদ তার রশ্মি বিলাতে ব্যস্ত। কালকে যে বৃষ্টি হয়েছে, আজকে দেখে কে বলবে তা? চাঁদের আলোয় দিঘের কালো জল চিকচিক করছে। মৃদু বাতাসে কলকলি বয়ে চলছে। কারোর অপেক্ষায় নেই। ঘোর অমাবস্যার রাতেও তা বয়ে চলছে নীরব ধারায়। এমপির বাসায় ড্রয়িং রুমের মখমলে সোফাটায় বসে আছে 3 জন। 3 জনই ফ্রেশ হয়ে নিয়েছে। নাইমের অবশ্য কোনো অসুবিধা হয়নি। সে আগে চিত্তের সাথে এই বাসাতেই থাকতো। তার একটা রুমও আছে এই বাসাতেই। সেখানে কিছু তার জামা কাপড় এখন অবধি রয়ে গিয়েছে। চেঞ্জ করে সে ওগুলোই পরেছে। আসলে চিত্তের বিয়ের আগের দিনই সে আবারও নিজ বাড়িতে শিফট হয়েছে। চিত্ত অবশ্য বারণ করেছিল, কিন্তু সে চায়নি ভাই ভাবির মধ্যে কাবাব হাড্ডি হয়ে থাকবে। চিত্ত এবার বলা শুরু করলো, তোর একটু অবাক লাগলো না নাইম? আমার বাড়িতে এসে আমার বউকে ভুট্টো সাহেব নিয়ে যাবে, তার এত ক্ষমতা আছে নাকি? সেটা তো আমারও খটকা লাগতেছে ভাই, কিন্তু আসল কথা ভাবিরে তো ওরা ধইরা নিয়ে গেছিল। ভাবি আপনি আবার হাসতেছেন? হাসবো না তো কি করবো ভাইয়া? এত বড় গেম হয়ে গেল আর আপনারা কিছু ধরতেও পারলেন না। মানে? আমি বলছি তোকে সব। চিত্ত বলা শুরু করলো। কালকে রাতে অরি আর চিত্তের মান অভিমানের পালা শেষ হয়েছিল। সজ্ঞানে অরি তৃপ্তের বুকে মাথা ঠেকিয়ে শুয়েছিল, আর তৃপ্ত তার বলিষ্ঠ হাতের আঙুলগুলো চালাচ্ছিল অরির মাথায়। কিন্তু ঘুম নেই কারো চোখে। তৃপ্তের মাথায় হাজারো প্রশ্ন। আজকে অরির ওপর অ্যাটাক হয়েছে, আবার কখন হবে কে বলতে পারে? অরি এ পর্যায়ে তৃপ্তের বুক থেকে মাথা তুলল। এমপি সাহেবের চিন্তিত বদনখানি তার চোখ এড়ালো না। জিজ্ঞেস করলো, এমপি সাহেব কি নিয়ে এত চিন্তা করছেন? আজকে তো তোমার উপর আমার বিপক্ষ পার্টি আক্রমণ করেছিল, আবার কোন দিক থেকে আক্রমণ করবে সেটা নিয়েই ভাবছি। যদি আক্রমণের সুযোগটা আমরাই করে দিই তাহলে কেমন হয় এমপি সাহেব? মানে? এই যে আমাকে তুলে নেওয়ার সুযোগটা আপনিই করে দিলেন ভুট্টো সাহেবকে। হেয়ালি না করে বলো তো ওরে, এমনিতে তোমাকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। কালকে বাসার সিকিউরিটি একদম কম রাখবেন। কেন যেন মনে হচ্ছে কালকে আমাকে ধরার জন্য কোনো না কোনো লোক অবশ্যই আসবে। তারা আমাকে ধরেও নিয়ে যাবে, কিন্তু আপনি কিছু বলবেন না। আপনার ফোন আমার সাথেই থাকবে, লোকেশন আপনার ফোনে কানেক্ট করা থাকবে। এতে আপনার লাভই হবে। লাভ কিভাবে? আপনি এমপি হয়েছেন কি খেয়ে? খেয়ে হবো কেন? জনগণের ভোটে হয়েছে। অরির কপাল চাপড়াতে মন চাইল। এই এমপির মাথায় নাকি রাজনৈতিক কূটনীতিতে ভর্তি, অথচ সামান্য প্ল্যান ধরতে পারছে না। বলল, আরে আপনি আমাকে বাঁচানোর জন্য ওই লোকেশনে যাবেন, আর যাওয়ার আগে পুলিশকে ইনফর্ম করে যাবেন। ব্যাস, আপনারা পৌঁছানোর কিছুক্ষণ পর পুলিশও পৌঁছে যাবে। এতে ভুট্টো সাহেব হাতে নাতে ধরা পড়ে যাবে, শত্রু শেষ। তাহলে আপনার জয় ঠেকায় কি? সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না।
অরির প্ল্যান তৃপ্তের কাছে ভালো লাগলো, কিন্তু মেয়েটার কথায় সায় দিতে গিয়ে যদি আবার কোনো ক্ষতি হয়ে যায়, তৃপ্ত বাচ্চাদের মতো বলে উঠলো, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তৃপ্তের এই স্বল্প বাচ্চা মতো অরি হাসলো। তার কপালে সত্যি ভালোবাসা ছিল। তবে তৃপ্তকে আশ্বাস দিয়ে বলল, আমার কিছু হবে না এমপি সাহেব, আমি জানি আপনি আমাকে বাঁচিয়ে নিতে পারবেন, আপনার উপর পুরো ভরসা আছে আমার। তৃপ্তির মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে নাইম হতবাক। তার কানকে কেন যেন বিশ্বাস করাতে পারছে না যে সে ঠিক শুনেছে। আসলে ঠিক শুনলো তো? অবাক হয়ে জিজ্ঞেস করলো, ভাবি এসব আপনার প্ল্যান? অরি মাথা নাড়লো। নাইম ভাবলো, ভাবি তো দেখি তার ভাইয়ের এক কাঠের উপরে। কি প্ল্যান মাইরি! আর কি সুন্দর নাটক! কেউ কিছু বুঝলো না, অথচ এত কিছু হয়ে গেল। নাইম হুট করে উঠে গিয়ে অরির পা ধরে সালাম করতে লাগলো। অরি হকচকিয়ে উঠলো, বলল, আরে ভাইয়া, কি করছেন কি আপনি? আপনার পায়ের ধুলা দেন ভাবি। এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমান কেমনে? নাইম এবার তৃপ্তির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, ভাই জিতছেন আপনি। নাইমের কথা শুনে তৃপ্তির ওষ্ঠ প্রসারিত হলো। আসলে কথাটা সত্য। রূপে অরিত, রূপেই গুণে অনন্যা যাকে বলে। না হলে কি আর তার মতো এমপিকে বুদ্ধি দেওয়ার ক্ষমতা রাখে? আকাশ আজ ঝলমলে, সূর্যের মিষ্টি রোদে সকলেই হাস্যোজ্জ্বল রয়েছে। পাখিগুলো ডালে বসে কিচিরমিচির করছে, আবার কেউ কেউ ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে, আবার অনেকেই খাবারের খোঁজে এদিক ওদিক উঠছে। বাগানের ফুলগুলো মিষ্টি সুবাস ছড়াচ্ছে। সকালটা শুরুই হলো যেন অন্যভাবে। নির্বাচন নিয়ে ব্যস্ততার শেষ নেই, তবে সকলের নিউজে শুধু একটা খবরই প্রচারিত হচ্ছে, বিরোধী দলের নেতা জামশেদ আলী ভুট্টো গ্রেফতার। তৎকালীন এমপি আহনাফ তাজওয়ার তৃপ্তের ওয়াইফকে ধরে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করায় তাকে আটকে রাখা হয়েছে এবং নির্বাচনের প্রার্থী হিসেবে বহিষ্কৃত করা হয়েছে। মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে এই খবর। জামশেদ আলীর খবরের চেয়ে এমপি সাহেবের স্ত্রী নিয়ে কৌতূহল সবার বেশি। তবে অরিস্মিতা রওজা নামক রমণী যে এমপি সাহেবের স্ত্রী, এই খবর এখনো প্রকাশিত হয়নি। এমপি আহনাফ তাজওয়ারের জয় নিশ্চিত জেনেও তার ছেলে পেলে ও শুভাকাঙ্ক্ষীরা মিছিল করছে। যদিও নেতাকে সাহস ও শক্তি যোগানোর জন্য এই মিছিল করা হয়, কিন্তু তৃপ্তের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো ঘটেছে। একে আনন্দের মিছিল বললেও ভুল হবে না, কারণ এমপি সাহেব শূন্য মাঠে গোল দিচ্ছেন, তার কোনো প্রতিপক্ষ নেই। এমপি সাহেবের শূন্য বাড়িটাও আজ মুখরিত। এমপি সাহেবের মা রেহেনুমা তাজওয়ার, বোন তুষি এসেছে বাসায়, আর আকরাম তাজওয়ার আর তনু অফিসে গিয়েছে। তারা অবশ্য অফিস শেষ করে এ বাসাতেই আসবে। অরি আজ মহা ব্যস্ত। এই প্রথম শ্বশুর শাশুড়ি এ বাসায় আসবে। অরি নিজ হাতে খাবার দাবারের দিকটা সামলাচ্ছে। সার্ভেন্টরা অবশ্য তাকে সাহায্য করছে। সকাল থেকে এক প্রকার যুদ্ধ করে সকল রান্নার কার্য উদ্ধার করে অরি এবার বের হলো কিচেন ছেড়ে। তৃপ্ত তখন সোফায় বসে কফির কাপে চুমুক দিচ্ছে আর খবরের কাগজ উল্টাচ্ছে। সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে সে নিজের কার্যালয়ের উদ্দেশ্যে বের হবে। সোফার এক কোনায় তুষি আর রেহনুমা তাজওয়ারও বসে আছে। অরিকে দেখে তিনি বললেন, সকাল থেকে এসে এ অবধি তোর দেখাই পাচ্ছি না। আমরা কি অতিথি নাকি? বাড়ির মানুষদের জন্য এত আয়োজন করতে হবে কেন? বাড়ির মানুষ মনে করে তোমরা তো আসতেই আম্মু, কতদিন ধরে তোমাদের আসতে বলছি, আর আজকে আসার সময় হলো তোমাদের। রাগ করিস না, ওই বাড়িটা যে আমার সংসার, একদিন আসলেই ওই দিকে তুলুস বেঁধে যাবে। যা ফ্রেশ হয়ে আয় দ্রুত। অরিও মাথা নাড়িয়ে চলে গেল। ও বাড়ির মানুষদের সাথে অরির স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠেছে। তুষি তো মাঝে মধ্যেই ফোন দিয়ে খোঁজ খবর নেয়, আর অরিও নেয়। তুষি এবার রেহনুমা তাজওয়ারকে বলল, আম্মু, আমি একটু উপর থেকে আসি। ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই। তুষিও খেতে বসেছে, কিন্তু ওর মন একটা প্রশ্ন শোনার জন্য আঁকুপাকু করছে। শেষে নিজেকে দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, ভাইয়া, আমার রুমে মেয়েদের জামা কাপড় কসমেটিক্স দেখলাম, মনে হলো ওগুলো ভাবির জিনিসপত্র ওই রুমে কি করে? অরি বর্তমানে যে রুমে থাকে ওটা তুষির ছিল এক সময়। ও যখন এই বাসায় আসতো তখন ওই রুমেই থাকতো, যেটা তৃপ্ত অরিকে দিয়েছিল। কিন্তু তৃপ্ত তো তুষিকে এটা বলতে পারবে না। ওদিকে অরিও উৎসুক হয়ে বসে আছে তৃপ্ত কি বলে তা শোনার জন্য। এদিকে তৃপ্ত পড়েছে মহা ঝামেলা, কিন্তু উত্তর তো একটা দিতেই হবে, তাই বলল, আসলে কি হয়েছে? রুমটা হলো তোর ভাবির টেম্পোরারি বাপের বাড়ি। তোর ভাবি আমার উপর রেগে থাকলে ওই রুমে ঘুমায়। অরি তো খাওয়া বন্ধ করে কথা শুনছিল। ও অবাকের চরম পর্যায়ে। তো সেবার অরির মুখের দিকে চেয়ে বলল, ভাবি, তুমি এই রাগী লোকটার সাথেও রাগ করতে পারো?
অরি শুধু ওষ্ঠ প্রসারিত করে হাসলো আর মনে মনে ভাবলো, এই লোক এমপি হয়েছে কিসের জন্য? হ্যাঁ, অ্যাক্টর হতেই তো পারতো। কি সাবলীল ভাবে মিথ্যা বললো, আর কেউ সন্দেহ করতে পারলো না। তো সে আরো একটু অবাক হলো যখন দেখলো তৃপ্ত এই সকাল বেলায় ওদের মতোই খিচুড়ি খাচ্ছে। কি ব্যাপার, তার এত স্বাস্থ্য সচেতন ভাই এই সকালবেলা খিচুড়ি খাচ্ছে কেন? প্রশ্ন করলো। এই কি ভাইয়া, তুমি কি খাচ্ছ এগুলো? তুমি কি জিন বা ভূত ধরেনি তো, নাকি আমার চোখে প্রবলেম হচ্ছে? লাইক সিরিয়াসলি তুমি খিচুড়ি খাচ্ছ? বউ রান্না করলে বিষ চোখ বন্ধ করে খেয়ে নেব। আরে তো সামান্য খিচুড়ি, এতে এত অবাক হওয়ার কিছুই নেই। তৃপ্তের কথা শুনে এবার অরির খাবার তালুতে লেগে গেল। অনবরত কাঁদছে সে। রেহেনুমা তাজওয়ার পানি এগিয়ে দিল অরির নিকট। তিনি এতক্ষণ ছেলে মেয়েদের কথা শুনছিলেন। ছোটদের মধ্যে ইন্টারফেয়ার করতে চান না বলে তিনি কিছু বলছিলেন না, কিন্তু এবার আর না বলে থাকতে পারলেন না। বললেন, খাওয়ার সময় এত কিসের কথা তোর তুষি? দিলি তো মেয়েটার নাকে মুখে লাগিয়ে, আর একটা কথাও বলবি না, না হলে এক্ষুনি কান মুলে দিব তোর। ব্যাস তুষার চুপ হয়ে গেল। এই বয়সে অন্তত কান মালা খাওয়ার শখ নেই তার। ওদিকে খাওয়া শেষে তৃপ্ত বেরিয়ে গেল নিজ কাজে। ব্রেকফাস্টটা কোনো রকম করে বেরিয়ে গিয়েছিল তৃপ্ত। বাসায় আর ফেরা হয়নি তার। সারাদিন ব্যস্ততা, ভোট কেন্দ্র পরিদর্শন করে কেটেছে তার সময়। বাড়ির মানুষগুলোকেও সে গার্ড দিয়ে ভোট কেন্দ্রে পাঠিয়েছে। তার চাক্ষুষ শত্রু এখন হয়তো নেই, কিন্তু গোপন শত্রুর উদয় হতে কতক্ষণ? সে কোনো রিস্ক নিতে চায়নি। এখন রাত 9টা বাজে। অরি বসে আছে টিভির পানে চেয়ে। কখন তৃপ্তের নাম নিয়ে জয়ধ্বনি উঠবে সেই অপেক্ষাতেই আছে সে। তার পাশে তুষি, রেহেনুমা তাজওয়ার আর আকরাম তাজওয়ারও বসে আছে। তুনু আছে তার ভাইয়ের সাথে। যদিও শক্তিশালী প্রার্থীকে বাতিল করা হয়েছে, কিন্তু আরও একজন প্রার্থী আছে। তার অবশ্য জেতার চান্স শূন্য কোথায়। আবার বলাও তো যায় না কি থেকে কি হয়ে যায়। অরিকে বসে বসে টেনশন করতে দেখে আকরাম তাজওয়ার বললেন, এত টেনশন করো না তোমা, আমার ছেলের উপরে ভরসা আছে, সে জিতবেই জিতবেই। এই যেন হয় আপু। সবাই তৎক্ষণাৎ টিভির দিকে তাকিয়েছে। সেখানে সদ্য সংবাদে বড় বড় করে লেখা হচ্ছে 310টা আসনের মধ্যে 305টা আসন পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি পদে মনোনীত হলেন আহনাফ তাজওয়ার তৃপ্ত। নিউজটা দেখে সবার মুখে হাসি ফুটে উঠল। তখনই অরির ফোনটা উচ্চস্বরে বেজে উঠল। অরি দেখলো এমপি সাহেব কল দিচ্ছেন। মুখে হাসি রেখেই ফোনটা রিসিভ করলো। রিসিভ করতে ভেসে আসলো এমপি সাহেবের আনন্দে উল্লসিত কণ্ঠস্বর। আমি পেরেছি বউ, তোমার এমপি সাহেব এবারও জিতে গিয়েছে। এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বউ। আমি জানতাম আপনি পারবেন এমপি সাহেব, আপনি যোগ্য তাই জিততে পেরেছেন। আমার বুদ্ধি না থাকলেও জিততেন আপনি। আমি আসছি, খুব শীঘ্রই তোমার কাছে আসছি। সাবধানে আসবেন এমপি সাহেব। অরি ফোনটা কেটে দিল। বাসা সবার ডিনার আজকে আগেই হয়ে গিয়েছে। শুধু তৃপ্ত আর তুলনায় বাকি আছে। সবাই এখন যে যার রুমে যাচ্ছে, কারণ তৃপ্তর আসতে এখনো দেরি আছে। কালকে না হয় কংগ্রাচুলেট করা যাবে। অরিও রুমের দিকে পা বাড়ালো। এখন সে এমপি সাহেবের রুমেই যাচ্ছে। সকালবেলা এমপি সাহেবের থেকে রুমের দরজার পাসওয়ার্ড জেনে গিয়েছিল, কারণ দরজাটা এক ফিঙ্গারপ্রিন্ট 2 পাসওয়ার্ড দিলেই একমাত্র খুলবে। তবে অরি পাসওয়ার্ড দেখে অবাক হয়েছে, কারণ তারা তৃপ্তের বিয়ের দিন দিয়েই পাসওয়ার্ড দেওয়া আছে। অরির আজকে সাজতে ইচ্ছা করছে। এমপি সাহেবের আসতেও কমপক্ষে ঘন্টাখানেক দেরি তো হবে, এর বেশিও হতে পারে। অরি এমপি সাহেবের কাবাটখানা খুলল। সেখানে এখন তার জামা কাপড়ও স্থান পেয়েছে। লাল সবুজের মধ্যে একটা বাটিক সিল্কের কাপড় তুলে নিল কাবাট থেকে। বেশ অনেকটা সময় নিয়ে নিখুঁত হাতে শাড়িটা পরলো। মুখে কোনো প্রসাধনী ব্যবহার করেনি। কপালের মাঝ বরাবর একটা লাল রঙা টিপ পরলো। কাজলখানা দিতে গিয়েও রেখে দিল। এমপি সাহেবের গাড়ির হর্নের আওয়াজ পেলে তবেই চোখে সাজিয়ে কাজল করবে সে। অনেক গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। শীতল বাতাস এসে দোলা লাগলো তার প্রাণে। অন্তর নিমিষেই শীতল হয়ে উঠল। চোখে মুখে তার আনন্দ, ঠোঁটে তার হাসির রেখা স্পষ্ট। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা তার হাসি ফুরিয়ে আসতে চাইল। কিছু একটা ভেবে ঘরে আসলো। ফোনটা হাতে তুললো। এমপি সাহেবের নাম্বারে ডায়াল করতে গিয়েও করলো না। হয়তো এমপি সাহেব ব্যস্ত আছে এই ভেবে। মনকে বুঝ দিল সে, হৃদয়কে দিল সান্ত্বনা।
তবে কিছু সময় যেতেই মুঠোফোনটা কর্কশ ধ্বনিতে বেজে উঠল। এমপি সাহেবের নাম্বার থেকে ফোন আসছে। তড়িঘড়ি করে রিসিভ করলো, তবে পরিচিত কণ্ঠের আওয়াজই শুনল না, কিন্তু এই কণ্ঠস্বরও তার চেনা। তরুণ ফোন দিয়েছে, তবে এই সময় আর এমপি সাহেবের ফোন থেকেই কেন? ওদিকে তরুণের গলা কাঁপছে। ফোন রিসিভ করে বলল, হ্যালো ভাবি। অরির ভ্রুযুগল কুঁচকে এলো তরুণের এমন কণ্ঠস্বর শুনে। এভাবে কথা বলছে কেন তরুণ? অরি বলল, ভাইয়া, আপনার কণ্ঠ এমন কেন শোনাচ্ছে? সব ঠিক আছে তো? এমপি সাহেব কোথায়? আপনারা এখনো বাসায় আসছেন না কেন? ভাবি, এখন কথা বলার বেশি সময় নেই, আপনাকে দ্রুত এই জায়গায় আসতে হবে। আর বাসায় গার্ড রাখা আছে, তাদের ছাড়া একদম আসবে না। অরির মনটা কোগাইতে শুরু করেছে। একেই তো তরুণের এমন গলা, তারপর আবার দ্রুত জায়গাটায় যেতে বলছে, তাও আবার গার্ড নিয়ে। অরির চিন্তিত দৃষ্টি গলায় খানিকটা জড়তা নিয়ে বলল, এমপি সাহেব কোথায়? উনি ঠিক আছেন তো? এমপি সাহেবের কাছে দিন ফোনটা। ভাবি ভাইয়া। বলেই ফোনটা তরুণ কেটে দিল। অরি আর সহ্য হচ্ছে না, মাথায় হাজারো চিন্তা ভাবনা আসছে। তরুণের নাক টানার আওয়াজও শুনেছে, মনে হলো কাঁদছিল। এমপি সাহেবের আবার কিছু হয়ে গেল না তো? অরি আর এক মুহূর্ত দাঁড়ালো না, হাতে ফোনটা নিয়ে বেরিয়ে গেল। দরজার সামনে আসতে দেখা গেল কালো পোশাকধারী কতগুলো গার্ড দাঁড়িয়ে আছে। অরি তাদের উদ্দেশ্যে বলল, আমাকে এই জায়গায় দ্রুত নিয়ে চলো। কিছু সময়ের মধ্যে অরি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালো। গার্ডগুলোকে গাড়িতে রেখেই সে নেমে পড়লো। চেহারা তার কিছুটা উস্কো খুস্কো হয়ে গিয়েছে, টেনশনে যে আছে প্রচুর। জায়গাটাকে একটা মাঠ বলে মনে হচ্ছে অরির। বেশ নির্জন, আলোর ছিটাফোটাও দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে কিছু দূর হেঁটে অরি এগিয়ে আসলো। তার এবার ভয় লাগছে, আবার টেনশনে হচ্ছে, এক প্রকার মিশ্র অনুভূতি হচ্ছে তার। তখন তরুণের কথা শুনে মনে হলো কিছু একটা হয়েছে। আবার এমন জয়মানব শূন্য স্থানে আসতে বলল, ব্যাপারটা কি ঘটেছে তার সাথে? অরির কণ্ঠ কম্পনরত, ওভাবেই ডাকলো তরুণ আর তৃপ্তকে। হে এমপি সাহেব, আপনারা কোথায়? আমাকে এখানে আসতে বললেন, অথচ আপনাদের দেখা নেই। অরি আওয়াজ করা মাত্রই চারপাশে লাইট জ্বলে উঠলো। হ্যাঁ, সে একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। চারিদিকে এত আলোর রোশনাই অরির চোখ খুলে রাখা যেন দায় হলো। চোখে পিটপিট করছে তার। এরপর কিছুটা স্বাভাবিক হতেই দেখা মিলল এমপি সাহেবের শুভ্র রাঙা পাঞ্জাবি পরিহিত, হাতে একটা গোলাপ ফুলের বুকে। এগিয়ে আসছে তারই নিকটে। আর তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তরুণ ও নাইম, সাথে ক্যামেরা। আর নাইমের হাতে সেলফোন। একজন ছবি ক্যাপচার করছে তো আরেকজন ভিডিও করতে ব্যস্ত। ধীর পায়ে হেঁটে এসে তৃপ্ত থামলো অরির নিকটে। এমপি সাহেবকে স্বাভাবিক দেখে অরির হৃদয় প্রাণের সঞ্চার হলো। তার মন তো কত কিছু ভেবে নিয়েছিল, কিন্তু তাকে এখানে কেন ডেকে আনা হলো? আর এমপি সাহেবের হাতে গোলাপ ফুলের বুকে তাকে অবাক করছে। কি করতে চাইছে এরা? অরি বুঝতে পারলো না। তবে অরিকে অবাক করে দিয়েছে তো মাঠের মসৃণ ঘাসগুলোর উপর হাঁটু গেড়ে বসলো। গোলাপ ফুলের বুকেটা অরির নিকট এগিয়ে দিয়ে বলল, Will you be mine until death, Mrs. Tajwar? অরি তো অবাকের চরম সীমায়। আজকে সে তৃপ্তের নিকট হতে এমন সারপ্রাইজ কল্পনাও করতে পারেনি। চোখে তার অশ্রু টলমল করছে। এগুলো সুখের প্রতীক। হাসি মিশ্রিত কান্না ভেজা কণ্ঠে বলল, ইয়েস, আই উইল মিস্টার তাজওয়ার। তৃপ্ত অরির হাতে বুকেটা ধরিয়ে দিল। এবার হাঁটু মেরে বসা অবস্থাতেই পাঞ্জাবির পকেট হাঁচিয়ে একটা বক্স বের করলো। বক্সটা ওপেন করতেই একটা সুন্দর ব্রেসলেট বের হলো। ব্রেসলেটটা ডাবল এ অক্ষরে সুন্দর কারুকার্য করা। অরি ডান হাতটা টেনে ব্রেসলেটটা পরিয়ে দিল। হাতে আলতো করে একটা চুম খেয়ে দাঁড়িয়ে পড়লো। এরপর হাতটা আড়াআড়ি করে রেখে জোরে জোরে চিৎকার করে বলল, আমি তোমাকে ভালোবাসি অরিস্মিতা। এই এমপি আহনাফ তাজর তৃপ্ত তার মিসেস অরিস্মিতাকে খুব ভালোবাসে। আমাকে সামলানোর দায়িত্ব কি সারা জীবনের জন্য নেবে অরি? আমিও আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আপনার দায়িত্ব আমি কেন নেব? এতদিন তো জানতাম ছেলেরা তার বউয়ের দায়িত্ব নিয়ে থাকে, আপনার ক্ষেত্রে ব্যতিক্রম কেন ঘটবে? বারে, আমার বউ ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন কিনা বিয়ের দ্বিতীয় দিন আমার ক্রেডিট কার্ড আমাকে ফিরিয়ে দিয়ে কে কথা বলেছিল? এখন কোনো ছাড় নেই বউ, আমার দায়িত্ব তোমাকে নিতেই হবে। আচ্ছা, নিলাম দায়িত্ব সারা জীবনের জন্য, তবে আমার অভিমান ভাঙানোর দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। তুমি সম্পূর্ণটাই আমার, তাই তোমার অভিমান আমার দায়িত্ব না, বরং আমার জীবনের অংশ।
আর আমি আমার জীবনের সবকিছুর প্রতি প্রচুর কেয়ারফুল। এক চুলও কোনো ক্ষতি হতে দেব না। নিস্তব্ধ রাত্রি, চারিদিক আঁধারের কালিমায় লেপা। রাত্রির গভীরতায় একটা পশু পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে না। রাস্তার কুকুরগুলোও যেন আজ ঘুমিয়ে গিয়েছে, টহল দিচ্ছে না সারা রাস্তা জুড়ে। রাস্তার এক কিনারায় সুখ নিদ্রা জমিয়েছে তারা। মৃদু পবন বইছে, ঠান্ডা যে হাওয়া, যা জানান দিচ্ছে শীত আসার আর বেশি দেরি নেই। এই তো আর মাত্র কিছুদিন, এরপর চারিদিকে থাকবে কুয়াশার চাদরে ঢাকা। দেখা মিলবে না সূর্যি মামার, তার গভীর প্রখরতায় অতিষ্ঠ হবে না জনজীবন। তারা শীতের আনন্দে মেতে উঠবে, তবে বৃক্ষরাজি হবে নিস্তেজ। গ্রীষ্ম, বর্ষা, বসন্তের মতো নানা ফুলের সমারোহ দেখা যাবে না। প্রকৃতি যেন তখন বৃক্ষগুলোর প্রাণ শুষে নিবে। নির্জন রাস্তা দিয়ে সাঁই সাঁই করে এগিয়ে চলছে গাড়ি। একটু আগের আনন্দ উল্লাস এখনই স্তব্ধ হয়ে গিয়েছে। গাড়িতে অবস্থানরত মানব মানবীদের মধ্যে নেই কোনো কথা, তবে সকলের হৃদয় বলছে উপচে পড়া আনন্দ। তবে সকলের নীরবতা ভাঙলো অরির অধিক কৌতূহলে। তখন ফোনের কথায় একরকম মনে হলো, কিন্তু ঘটনা ঘটলো অন্যরকম। এতে অরির মনের প্রশ্ন উদয় হওয়া অস্বাভাবিক কিছু না। মাত্রাতিরিক্ত কৌতূহল থামাতে না পেরে অরি তরুণকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, তখন ফোনে আপনার স্বর ভাঙা ভাঙা লাগলো, মনে হয়েছিল কাঁদছিলেন আপনি, ব্যাপারটা কি? তরুণ গাড়ির ফ্রন্ট সিটে বসেছে, পাশে গাড়ি চালাচ্ছে নাইম। তৃপ্ত অরির পাশের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। আজ তার উপর দিয়ে প্রচুর পরিমাণে ধকল খেয়েছে। সকল ভোট কেন্দ্রে পরিদর্শন, তারপর বিভিন্ন মিছিলের নজরদারি করা, সব শেষে অরির জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করা। এই সারপ্রাইজের প্ল্যান অবশ্য তরুণের দেওয়া। রাজনৈতিক জীবনে এসব আনন্দ ফুর্তির চিন্তা করা তার আর সময় কই। প্রেম ভালোবাসার কথা কল্পনাতেও আনা সম্ভব হয় না কোনো সময়। অবশ্য মাথায় এত রাজনৈতিক কূটনীতি থাকলে প্রেম ভালোবাসার স্থান হবে কিভাবে? প্রেম ভালোবাসার বীজ হৃদয়ে বপনই হবে না। নেহাতি তৃপ্ত কোনো এক কিশোর বয়সী প্রেম ভালোবাসার এই অন্য রকম অনুভূতি অনুভব করেছিল। যদিও তখন ভালোবাসার মানে বুঝতো না, কিন্তু পরিণত যুবক হওয়ার বয়স সেই অনুভূতির কথা তার স্মরণে এসেছিল। যার দরুন অরি আজ তার বউ, তার হৃদয়ের রাজরানী। অরির প্রশ্নের উত্তরে তরুণ সামনে থেকে পিছনের দিকেই তাকালো অরির পানে, বলল, আর বলো না ভাবি, তোমার এই কাঠখোট্টা জামাইয়ের মাথায় এমন প্ল্যান ধরবে বলে তুমি কি মনে করো? অরি মাথা নেড়ে না গোছালো। এমপি সাহেবের মাথায় এসব কিছু আসবে এ তো কসমিন কালেও ভাবা অন্যায়। অরি না বললেও বুঝে গিয়েছে এইসব তার দেবজির প্ল্যান। এরপর টুনু আবারও বলা শুরু করলো, এক্স্যাক্টলি, এইসব প্ল্যান তো ভাইয়ার মাথায় আসতেই পারে না। এ তো আমার প্ল্যান, ভাইয়াকে দিয়ে শুধু এক্সিকিউট করিয়েছি। আর তোমাকে চমক দেওয়ার জন্য এখন একটু কান্নার অভিনয় করছিলাম, যেন তুমি আমাদের প্ল্যান সম্পর্কে কোনো কিছুই আন্দাজ করতে না পারো। এর জন্য আমার কষ্ট হয়েছে বটে, কান্না তো আর এমনি এমনি আসে না। তাহলে কাঁদলেন কিভাবে? এই সব কিছুই গ্লিসারিনের জাদু। চোখে 2 ফোঁটা দিতে পানি বের হয়ে আসলো, এরপরে নাকে একটু সুরসুরি দিয়ে 2-3টা হাঁচি দিলাম, ব্যাস। অভিনয়ের জন্য নাক, কান, গলা সব রেডি, বুঝলে ভাবি? তোমার দেবর একটা জিনিয়াস। অরি হাসি দিয়ে আবারও মাথা নাড়লো, মানে সেও তরুণের কথায় সায় জানালো যে সে একদম জিনিয়াস। চোখের পলকে কেটে গেল সপ্তাহ। এই এক সপ্তাহে শীতের প্রবাহ খানিকটা বেড়েছে। বাইরে বের হতে হলে পাতলা চাদর গায়ে জড়াতে হয়। আজ এমপি সাহেবের শপথ গ্রহণের দিন। অরির সাথে এমপি সাহেবের সম্পর্কতে অনেকটা উন্নতি হয়েছে। অনেকটাই দুজন দুজনকে চোখে হারায়। বিয়ের প্রায় অর্ধ বছরে এসে দুজনে এক হলো। বিভিন্ন মিডিয়াতে এমপি আহনাফ তাজওয়ার চিত্তের বিয়ের খবর ছড়িয়ে গিয়েছে। এমপি সাহেবও মিডিয়াতে স্বীকার করেছে তার ওয়াইফ আছে। কিছুদিন পর সকলের সাথে তার পরিচয় করিয়ে দেবে বলেও কথা দিয়েছে মিডিয়াতে। এমপি সাহেবের ওয়াইফের প্রসঙ্গ আসতেই অনেকের হার্ট ব্রেক হয়েছে। অনেকে প্রথমে খবরটা ভুয়া মনে করেছিল, কিন্তু এমপি সাহেব যখন নিজ মুখে স্বীকার করেছেন তখন খবরটা সত্য বলে সকলে বিশ্বাস করেছে। তবে অন্যান্য সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এমপি সাহেব কেন নিজের বিয়ের খবর লুকালেন। তখন তৃপ্ত না ঘুরিয়ে পিছিয়ে বলেছে তার ওয়াইফের ক্ষতি হতে পারে, তার শত্রুর শেষ নেই। নির্বাচনের পূর্ব পর্যন্ত সে এই বিষয়ে গোপন রাখতে চেয়েছিল, তা না হলে শত্রুপক্ষের টার্গেট হতো অরি। তবে এমপি সাহেব দুঃখ প্রকাশও করেছেন, এত সতর্কতা অবলম্বন করার পরও তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
সকাল সকাল নিত্য ব্যস্ততা শুরু হলো তৃপ্তির। আগে জীবনে ফিরে গেছে যেন। নিয়মিত শরীর চর্চা, দেন শাওয়ার, তারপর খাওয়া দাওয়া করে কর্মস্থলে যাওয়া। অরিও ব্যস্ত হয়ে পড়েছে, তবে তার রুটিনের একটু পরিবর্তন হয়েছে। আগে একা যেত অফিসে, আর এখন এমপি সাহেব ওকে ড্রপ করে দিয়ে যায়। আদুরে বিড়াল ছানার নাই অরি ঘুমাচ্ছে আরামদায়ক বিছানায়। সে এখন এমপি সাহেবের সাথে তার রুমেই থাকে। শীতের সকালে আলসে দিয়ে সকলের শরীরেই ভরা থাকে, উঠতে কারোরই মন চায় না। কম্ফোর্টের উষ্ণতায় কাবু থাকে সকলেই। অরির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। বিড়াল ছানা যেমন উষ্ণতা পেলে সুখ নিদ্রায় জমায়, অরি তেমনি সুখ নিদ্রা জমিয়েছে। আর আজকে অন্যান্য দিনের তুলনায় ঠান্ডা যেন একটু বেশি পড়েছে। এই যে বেলা 8:30 বাজতে চললো, এখনো পর্যন্ত কুয়াশার আস্তর ঝরে পড়েছে না, আর সূর্যি মামাও উঁকি ঝুঁকি দিতে পারছে না। চিত্ত ইজ আ মর্নিং পার্সন। সে আর নিত্যদিনের কার্যাবলী সেরে ফিটফাট হয়ে রেডি হয়ে নিয়েছে। আজ তার শপথ গ্রহণের দিন বলে কথা, কিন্তু তার পরিপাটি করে গুছিয়ে ওঠা শেষ হয়ে দেখলো বউ তার এখনো ঘুমোচ্ছে। কয়েকদিন ধরে মেয়েটা বেশি ঘুমায় শীতের জন্য, উঠতেই চায় না। চিত্তেরও বাচ্চাদের মতো কত বুঝ দিয়ে অরিকে উঠাতে হয়, আজও তার ব্যতিক্রম হলো না। অরি মুখ পর্যন্ত কমফোর্টার দিয়ে ঢেকে ঘুমিয়ে আছে। চিত্তকে মুখ থেকে টেনে কমফোর্টার খানি নামালো। অরির সামনে কাটা চুলগুলো মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে। চিত্ত হাত দিয়ে সেগুলো ঠিক করে গুছিয়ে দিল। এরপর আলতো স্বরেই ডাকলো, বউ, ও বউ, এবার তো উঠো, বেলা যে অনেক হলো। চিত্তের কথায় অরি সুখ নিচায় ব্যাঘাত ঘটতে ভ্রু যুগল কুঁচকে এলো তার। মুখে বিরক্তি নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, আর একটু ঘুমোতে দিন না এমপি সাহেব, আর কিছুক্ষণ ঘুমাবো প্লিজ। অরির ঘুম মোলায়েম কণ্ঠ শুনে চিত্ত যেন হার্টবিট মিস করলো। মেয়েটা মেরে ফেলতে চায় নাকি তাকে? এরকম কণ্ঠ শুনে তো তার মাথা বিশ্ব ব্রহ্মাণ্ডের চতুর্দিকে একবার ঘুরে আসে। যাই হোক, এখন অন্য ভাবনা মাথায় আনা যাবে না। তাই চিত্ত আবারও আদরে ভাবে বলল, এভাবে ঘুমাতে থাকলে তো অফিস যেতে লেট হয়ে যাবে, আর প্রতিদিন এভাবে চলতে থাকলে অফিস থেকে বের করে দিবে তোমায়। অরি এবার চোখ দুটো একটু খুলল। অতিরিক্ত ঘুমে চোখ দুটো হালকা ফুলে রয়েছে। ও ভাবেই বলল, কার এত বড় সাধ্য আছে যে এমপি আনাফ তাজওয়ার তৃপ্তির ওয়াইফকে বের করে দিব? তৃপ্ত ওষ্ঠ প্রসারিত করে হাসলো এইবার। অরি মনে মনে হয় প্রথমবারের মতো তৃপ্তকে হাসতে দেখেছে। এমপি সাহেবের হাসি তো মুখে সবসময় থাকে না, সে কঠোর মানুষ। অরি কি হলো কে জানি, না চাইতেও মুখ থেকে বের হলো, এমপি সাহেব, আপনার হাসিটা অনেক সুন্দর। শ্যামবর্ণের সুঠামদেহী পুরুষটা যেন তার স্ত্রীর হেন প্রশংসায় খুশি হলো। স্ত্রীর মুখ থেকে প্রশংসা শুনে মনে হলো সে আকাশের চাঁদকে হাতের মুঠোয় পেয়ে গিয়েছে। কিন্তু হাসি তার বেশিক্ষণ স্থায়ী হলো না। মুঠোফোনটা বিকট ধ্বনি তুলে বেজে উঠল। চিত্ত বিরক্তিতে সূচক শব্দ করলো। এরকম একটা টাইমে কে ফোন দিল? যত সব। তার বউয়ের সাথে একটু ভালো টাইম কাটানোর মতো কি সেই সুযোগ পাবে না? দীর্ঘ অনিচ্ছা থাকা সত্ত্বেও শুভ্র রঙা পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করলো। নাইম ফোন দিচ্ছে, হয়তো গুরুত্বপূর্ণ ধরতে হবে এখন। কিন্তু ধরেই নাইমকে একটা দাম ধমক দেবে বলে চিত্ত ঠিক করলো। তবে তার আগে অরিকে ওয়াশরুমে পাঠানো দরকার, না হলে সে যদি কোনো শ্রুতিহীন শব্দ উচ্চারণ করে ফেলে তো একটা অকওয়ার্ড সিচুয়েশন সৃষ্টি হতে পারে। তার চিত্ত অরিকে বলল, অলরেডি 8:45 ক্রস করে গিয়েছে, উঠো এবার, নাহলে আমি কোলে তোলে বাথটাবের ঠান্ডা পানিতে ফেলে দেবো, কোনো মাফ হবে না কিন্তু। শীতের দিনে ঠান্ডা পানির শব্দখানা শুনতে অরির একদম ভালো লাগলো না। তবে এই ব্যাপারে এমপি সাহেবকে তার বিশ্বাস নেই। দেখা গেল সত্যিই তাই করলো। তাই হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে ঠেলিয়ে ঠুলিয়ে নিয়ে গেল ওয়াশরুমে। আর তৃপ্ত চলে গেল ব্যালকনিতে। নাইম তখনও ফোন দিয়েই যাচ্ছে। তৃপ্ত ফোনটা রিসিভ করে রাগী কণ্ঠে বলল, ফোন ধরছি না মানে বুঝতে পারছিস না বিজি আছে? আমার ভালো তো সহ্য হয় না, তাই না? নাইম বেচারা বুঝতে পারছে না ভাই তার হঠাৎ ক্ষেপে উঠলো কেন। সে আবার কি করেছে? ভাই রাগ করেছে কেন? নাইম আমতা আমতা করে বলল, ভাই কি হয়েছে? আমি আবার কি করলাম? আমার তোর ভাবে সুন্দর মুহূর্তে তুই বাহার ঢুকিয়ে দিলে, তুই তো শেষ। ভেবেছিলাম এবার তোর হিল্লেটা করিয়ে দেব, কিন্তু তুই আজ যা করলে তার শাস্তির স্বরূপেই 2 বছরের মধ্যে কোনো বিয়ের সাথে করতে পারি না। অ্যান্ড ইটস মাই অর্ডার। ভাই এমনি করবেন না ভাই, এমনিই তো কপালে শনির দশা, আর আপনি এমনি করলে তো আমি শেষই হয়ে যাব। তৃপ্তির সত্যি একটু মেজাজ বেঁকে গিয়েছে।
আর কিছু না শুনে ফোনটা কেটে দিল। নাক টেনে টেনে কয়েকবার শ্বাস নিল নিজেকে শান্ত করার জন্য। তখনই আবারও ফোনে টেক্সট আসলো। চেক করে দেখলো নাইমের টেক্সট। সে লিখেছে, মাফ করবেন ভাই, আপনার এত রাগের কারণ ও আমার কাছে অস্পষ্ট, তবু আমি মাফ চাইছি। আপনার আজকে 10টার শপথ গ্রহণ, আমি 9:30 মধ্যে আপনার বাড়ির সামনে থাকছি, এইটা জানানোর জন্যই ফোন দিয়েছিলাম। আবার ভাই সরি, আমার এত বড় শাস্তি দিবেন না। এই মেসেজ দেখে তৃপ্তের আবার ওষ্ঠ প্রসারিত করলো, সেটাও সবার অগোচরে। ব্যালকনির টবের ফুলগুলো যেন তা দেখতে পেল না। তৃপ্ত ভাবলো নাইম তাকে সত্যি অনেক মান্য করে, আবার ভয় পায়। সে কি সত্যি সত্যি বলেছে নাকি? ওদিকে নাইম বিশ্বাস করে বসে আছে। শত শত বিশ্বাসঘাতকের মধ্যে বাইরের এই মানুষটা তৃপ্তকে এত বিশ্বাস, ভরসা, সম্মান করে, এটা তৃপ্তের কাছে অনেক বড় এক পাওনা। ঢাকায় সকালটা একটু বেশি ব্যস্ত। হালকা কুয়াশার মাঝেও কর্মব্যস্ত মানুষেরা ছুটে চলেছে নিজ গন্তব্যে। উত্তরের শীতল হাওয়া এখনো প্রবাহমান, যা শীতের পরিমাণকে আরো একটু বৃদ্ধি করেছে। এই শহরের বাতাস জানে কারা ক্ষমতায়, কারা ক্ষমতার বাইরে। রাস্তার গাড়ির ভিড়, কালচে রঙের প্রাডো গাড়িটা প্রেস ক্লাব মোড় পেরিয়ে সচি বালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। গাড়ির আরামদায়ক সিটে বসে থাকলেও তৃপ্তের মনে আজ আরামের জায়গা নেই। আজ শপথ, আজ তার নিজের নামে সংসদ ভবনের বাইরে সেই পিতলের ফলকে নাম উঠবে। এ যেন নিজেকে অনিবার্যভাবে চিরস্থায়ী করে ফেলার দিন। কিন্তু এই শহরে স্থায়ী কিছুই নেই। পাশের সিটে অনি বসে আছে। গাঢ় বাদামি শাড়ি, চোখে হালকা কাজল, শাড়ির সাথে মিল রেখে ডার্ক ব্রাউন কালারের একটা শাল জড়িয়েছে এর গায়ে। অফিসে যাচ্ছে সে, যদিও ইবি সাহেব তাকে আগের দিন নিষেধ করেছিল আজকে অফিসে যেতে, কিন্তু অরি এক প্রকারে তৃপ্তকে বাধ্য করে রাজি করিয়েছে। এর জন্য তৃপ্ত ওকে সকাল সকাল ডেকে ঘুম থেকে তুললো অফিসে যাওয়ার জন্য। এত ঠান্ডার মাঝেও গাড়ির মধ্যে অস্বস্তিকর নীরবতা। তৃপ্ত হালকা কাশলো। অরিকে উদ্দেশ্য করে বলল, আজকে অফিসে না গেলে হতো না? অরি তাকিয়ে থাকলো গাড়ির জানালার বাইরে। ঢাকার চাঞ্চল্যকর রাস্তায় মানুষের ছুটে চলা দেখতে ব্যস্ত সে। ওভাবে তাকিয়ে থেকে বলল, না, যেতেই হবে আজকে। বস আদেশ দিলে আপনার ওখানেও যেতে পারি এমপি সাহেব। বড্ড ঝুঁকি নিচ্ছ তুমি অরি, আজকের পরিবেশ তোমার জন্য নিরাপদ না। আপনিও তো ঝুঁকিতে থাকবেন আজ। সব শপথ নিরাপদ হয় না এমপি সাহেব। এ কথায় ভেতরে কেমন যেন অরির এক অসম্ভব দৃঢ়তা প্রকাশ পেল। এত চিন্তার মাঝেও তৃপ্ত হাসতে চাইল, কারণ অরিও তাকে নিয়ে চিন্তিত এই ভেবে। কিন্তু সে পারল না। গাড়ি থামলো। অরি নেমে গেল। দরজাটা লাগানোর সময় কেবল একবার বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন এমপি সাহেব, আমি অপেক্ষায় থাকবো আপনার। বলেই অরি সোজা ভিড়ের মধ্যে হারিয়ে গেল। তৃপ্ত তাকিয়ে থাকলো। অদ্ভুত এক অনুভূতি হলো বুকের ভেতর। গাড়ি আবারও চলল। এবার গন্তব্য সংসদ ভবন। দেশি বিদেশি অতিথি, লাল গালিচা, ক্যামেরা ঝলকানি, নিরাপত্তা আঁটোসাঁটো। ভেতরে ঢোকার আগে নাইম, তৃপ্তের সবচেয়ে বিশ্বস্ত মানুষটা, কাছে এসে বলল, ভাই একটা খবর আছে। আজকের অনুষ্ঠানটা নিয়ে কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখলাম বলে মনে হলো। কাদের? ভুট্টো সাহেব না, ও তো জেলেই আছে। আরেকটা ছোট পার্টি, অপার দৃষ্টিতে গুরুত্বহীন, কিন্তু ওদের লিডার আনুসুল করিম ভয়ঙ্কর মাথা। সে কাজ আপনাকে টার্গেট করবেন। তৃপ্ত ভ্রু কুচকাল। আজকের দিনেই একটা ঝামেলা হবে সে আগে থেকেই জানতো। এত সহজে সবাই তার শপথ গ্রহণ মেনে নেবে এটা হতেই পারে না। কাদের সঙ্গে মিলে? বড় একটা ব্যবসায়ী গ্রুপের সাপোর্ট পাচ্ছে। আপাতত ডিটেইল নাই। তৃপ্ত মনে মনে হিসেব কষল। এদেশের রাজনীতির সঙ্গে পয়সার বন্দুকের গোপন সম্পর্কটা কখনো মুছে যায় না। ওকে, কাজে লেগে পড়ো। আমি মাইক্রোফোনের সামনে গেলে নিরাপত্তা বাড়িয়ে দিস। আমার মিসেসের জন্য হলেও ঠিক থাকতে হবে আমাকে। আমি তাকে কথা দিয়েছি, তাড়াতাড়ি ফিরবো। আইন মাথা নেড়ে চলে গেল। শপথ নেওয়ার কথাটা সকালে থাকলেও প্রধানমন্ত্রীর কারণেই সে ডিলে হয়ে গেল। তবে তৃপ্ত সংসদ ছেড়ে বাইরে যায়নি, এখানে থেকেই সবকিছু পর্যবেক্ষণ করছে। শেষ পর্যন্ত বিকেল 4টায় শপথ নিল সে। বিশাল করতালির মধ্যে মুচকি হাসিতে সই করল কাগজে। দেশের জনগণের নামে শপথ, রাজনীতির নামে শপথ। অথচ জানে এই শহরে শপথ শব্দটার মানে অনেক সময় একটা মৃত্যুপরায়ণা। তৃপ্ত ভেতরে ভেতরে প্রস্তুত সকল ঝামেলা, নৃশংসতা, বেআইনি সবকিছুর মোকাবেলা করতে। আর একেবারের মতো সে প্রস্তুত। বিকেল গড়িয়ে সন্ধ্যা।
গাড়ির সংসদ ভবন ছাড়লো। জানালার পাশে তৃপ্তর ফোন বেজে উঠলো। অরি ফোন করেছে। তৃপ্ত রিসিভ করতেই অরি বলল, কোথায় আছেন এখন? গাড়িতে রওনা দিলাম। তুমি? অফিসেই আছি, একটা কাজ বাকি আছে, সেটা শেষ হলেই বের হব। বস আজকে সংসদে যেতে দিল না, না হলে আপনার সঙ্গে দেখা হতো। তৃপ্ত একটু থামলো, ভাবলো তখনকার ঘটনা। সেই তো অরির বসকে বই করে নিষেধ করে দিয়েছে যেন অরিকে আজকে না পাঠায় সংসদে। কারণ সত্যি আজকে সংসদে পরিবেশ কেমন যেন রহস্যময় ছিল। সবকিছুতে কেন যেন বিশ্বাসঘাতকতার গন্ধ পেয়েছে তৃপ্ত। চিন্তার জগৎ থেকে বেরিয়ে এসে বলল, বাড়ি থেকে অপেক্ষা করো, রাতে একটু বের হবো আজকে তোমাকে নিয়ে। একসাথে তো কোনোদিন ঘোরাই হলো না আমাদের। আপনি সাবধানে থাকবেন, শহরটা আজ ভালো না। আমার বা চোখটা লাফাচ্ছিল, কেন যেন মনে হচ্ছে আজ খারাপ কিছু ঘটবে। মেয়েটা আজকাল অনেক বেশি চিন্তা করে চিত্তকে নিয়ে। এর জন্য চিত্ত অরিকে কিছুই জানাতে চায়নি। তার সাথে পাথরের মতো ব্যবহার করেছিল। অরিকে আশ্বস্ত করে চিত্ত বলল, চিন্তা করো না, কিছু হবে না। আবার তুমি সাবধানে বাড়ি ফিরবে। দরকার পড়লে আসিফকে বলো যেন তোমাকে বাড়িতে পৌঁছে দেয়, সে তো আবার তোমার বেস্ট ফ্রেন্ড। চিত্ত ফোন কাটলো। অরি চিত্তের লাস্টের কথা শুনে একটু হাসলো। এমপি সাহেবও একটু জেলাস হয়, কিন্তু সে তো বলে দিয়েছে যে সে, নিধি আর আসিফ হলো তার বেস্ট ফ্রেন্ড। এমনকি আসিফের উঠবিও যে তমা এ কথা সে বলেছে। তবু এমপি সাহেব জেলাস ফিল করে। অরি আর একটু ওষ্ঠ প্রসারিত করলো। এত সুখ সলবে তো তার কপালে। 7:10 প্রাডো গাড়িটা বিজয়নগর মোড় পেরোলো। তখনই হঠাৎ দুই পাশে কালো বাইকের লাইন, মুখ ঢাকা হেলমেটে, হাতে AK-47 লম্বা নল। নাইম আগে থেকেই তৎপর, যেন আন্দাজ করতে পেরেছিল আজ কিছু একটা হবে। উচ্চস্বরে বলে উঠল, ডাইন ডাইন ডাইন। চিৎকার করে মাথা নিচু করে গাড়ির গ্লাসে গুলির শব্দ, একের পর এক গুলি। তৃপ্ত নিচু হয়ে পড়ল। নাইমের লোক পাল্টা গুলি ছড়ে, রাস্তা ফাঁকা, মানুষ ছুটে পালাচ্ছে। 5 মিনিটের মতো রক্ত মাখা সংঘর্ষ। এক বাইকার ধরা পড়ল। মুখোশ খুলতেই নাইম থমকে উঠল। তুই আনিসুল করিমের লোক? এখনো কিছু শুরুই করিনি বলেই ছুরিটা নিজের বুকে বসিয়ে দিল। বাইকারের এহেন কাজে নাইম স্তব্ধ। সে বুঝতে পারেনি এমন ঘটনা ঘটবে। চিত্ত তখন গাড়ির ভিতরে। সামনে উঠে ফোন করলো অরিকে। অরি, আমি ঠিক আছি, বাড়ি চলে যাচ্ছি, তুমি বের হয়ে নাও। কিছু একটা হচ্ছে শহরে, তুমি অফিসে থাকো, আমি গার্ড পাঠালে তবেই আসবে। অরির গলা ভারী হয়ে এলো। এর জন্যই তার মনটা কুগাই ছিল। চিত্তের এমন গলা আর চারপাশ থেকে আসার শব্দে অরি বুঝতে পারলো কিছু একটা হচ্ছে। ভাড়া গলায় বলল, আমি জানতাম এমন কিছু হবে। আপনি থাকবেন এমপি সাহেব, আমার জন্য হলেও নিজেকে ঠিক রাখবেন। ফোন কাট হলো। তৃপ্ত এখনো গাড়িতে বসেছিল। অরির ফোনটা রাখা মাত্রই সে নেমে এলো। পাঞ্জাবের পকেট হাতে মোক্ষম অস্ত্রটা বের করে সেও নেমে পড়লো রাস্তায়। রাস্তায় তার গার্ড ও তার ছেলে পেলেদের সাথে মারামারি হাতাহাতি চলছে। নাইম ছুটে এলো চিত্তের নিকট, বলল, ভাই, সব আনিসুল করিমের লোক। একটাকে পাকড়াও করেছিলাম, সেটা কিছু না বলে নিজের জান দিয়ে দিল। নাইম পেছনে ঘুরে চিত্তের সাথে কথা বলছিল। সে খেয়াল করেনি পিছনে কি করতে চলেছে। চিত্ত মন দিয়ে নাইমের কথা শুনছিল, কিন্তু হঠাৎ তার দৃষ্টি গেল এক দুষ্কৃতিকারীর দিকে। ছেলেটা একটা ছুরি নিক্ষেপ করছে নাইমের দিকে। চিত্ত জোরে চিৎকার করে উঠল। নাইম? হাত দিয়ে ঠেলে ফেলে দিল নাইমকে। চিত্তের আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে নাইম রাস্তায় আছড়ে পড়ল, আর ছুরিটা এসে লাগলো চিত্তের বাম হাতে। চিত্ত ব্যথাত ধ্বনি তুলে উঠল, কিন্তু ভেঙে পড়লো না। ছেলেটা আরো কিছু করার আগে ওকে স্টেপ নিতে হবে। চিত্ত হাতে থাকা পিস্তলটা দিয়ে পরপর দুটো শুট করলো। ছেলেটা আর কিছুই করতে পারলো না। ওখানেই সমাপ্তি ঘটলো ওর। চিত্ত এবার পিচ ঢালা রাস্তায় বসে পড়লো। এই শীতের মধ্যেও তার শরীর গরম হয়ে উঠছে। গাড়ি থেকে নামার পূর্বেই নিজের গায়ে জড়ানো চাদরটা রেখে এসেছিল। তার ছুরি আঘাতপ্রাপ্ত জায়গাটা থেকে কলকল করে বের হওয়া রক্ত স্পষ্ট দেখা যাচ্ছে। শুভ্র রাঙা পাঞ্জাবিটা ইতিমধ্যে রক্ত লাল বর্ণ ধারণ করেছে। ওদিকে নাইম হতভম্ব হয়ে গিয়েছে। ক্ষণিকের জন্য মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ভাই তার জন্য আঘাত পেয়েছে, কথাটা মাথায় আসতেই বাস্তবে ফিরে আসলো। সে চিৎকার করে উঠল, ভাই! ছুটে এলো চিত্তের নিকট। চিত্তের এক হাতে তখনও পিস্তল। নাইম গিয়ে ছুরাটা বের করলো। তৃপ্তের তখনও জ্ঞান আছে। ছুরিটা বের করাতে আবারও ব্যথা তো ধ্বনি তুলে উঠল। নাইম পাগলের মতো বলল, আমি থাকতে আপনারে কিচ্ছু হবে না ভাই, আপনি দয়া করে চোখ বন্ধ করবেন না।
আমার কাঁধে ভর করে একটু উঠুন। তৃপ্ত চেষ্টা করলো, উঠে দাঁড়ালো নাইমের উপর ভর করে। চোখ তার নিভুন হয়ে আসছে। নাইম শক্তপোক্ত মানুষটাকে অতি কষ্টে গাড়ির কাজটাই নিল, তৃপ্তকে ভেতরে বসিয়ে দিল আর তৃপ্তের ডান হাতে থাকা পিস্তলটা নিজের কাছে রাখলো। চারপাশে একবার তাকিয়ে দেখলো ওদের দলের লোকেদের সাথে দুষ্কৃতিকারীদের তখনও লড়াই চলছে। নাইমও এখান থেকে পালাতো না, সবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়তো, কিন্তু আগে ভাইয়ের জীবন, তারপর অন্য কিছু। তৃপ্তকে হসপিটালে নেওয়া এখনো বেশি গুরুত্বপূর্ণ, পরে কি হবে না হবে তা পরেই দেখা যাবে। তৃপ্তকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। বেশ কিছুক্ষণ হলো, অরিকে বা পরিবারকে এখনো খবর দেওয়া হয়নি, তবে মিডিয়াতে নিউজ ছড়িয়ে পড়তে বেশিক্ষণ লাগবে না। তৃপ্তের চিকিৎসা চলছে। নাইম হাই সিকিউরিটির ব্যবস্থা করেছে হসপিটালে। নাইম নিজের হাতেও ব্যথা পেয়েছে, পিচে ঢালার রাস্তায় পড়ে যাওয়ার হাতের তালুতে বেশ অনেকটাই লেগে গিয়েছে। সেটাই ব্যান্ডেজ করে দিয়েছে একজন নার্স। এবার নাইমের মনে হলো ভাবিকে জানানো দরকার, কিন্তু জানাতে পারলে তো টেনশন শুরু করে দিবে সে। আবার কতক্ষণই বা চাপা থাকবে খবর। নাইম চট করে অরির ফোনে ফোন করলো। ওদিকে অরি অপেক্ষায় আছে তৃপ্তের গার্ড পাঠানো। রাত বাড়ছে, 1:30 বাজতে চললো প্রায়। মিঠি আর আসিফকেও সে বাসায় পাঠিয়ে দিয়েছে। যদিও ওরা অরির জন্য অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু অরি বারণ করে দিয়েছে। এর মধ্যেই একটা কল আসলো তার ফোন। আননোন নাম্বার দেখে ভুল চোখগুলো কুচকালো। আবার প্রয়োজনের কথা চিন্তা করে ফোনটা ধরলো। বলল, হ্যালো, কে বলছেন? ভাবি, আমি নাইম। আপনার জন্য গার্ড আর গাড়ি পাঠাচ্ছি। তারা যেখানে নিয়ে যাবে আপনি চলে আসবেন। কোথায় নিয়ে যাবেন? নাইম চুপ হয়ে গেল এই প্রশ্নে। কি উত্তর দেবে? অরি অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কথা বলছেন না কেন ভাইয়া? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আপনি সাবধানে আসবেন। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।